নমস্কার, আমি মানবেন্দ্র চক্রবর্তী, জাগ্রত সভাপতি। এবারের দুর্গোৎসব যেন আনন্দ এবং দুঃখের এক মেলবন্ধন। আসামের হৃদস্পন্দন, আসামের সূর্য, সমাজসেবী, গায়ক জুবিন গার্গের অকাল বিদায়। জুবিন গার্গের অন্ত নাই, জুবিন গার্গের মৃত্যু নাই, জুবিন গার্গ অমর। তার অমরত্ব প্রমাণ করে দিয়েছে যে সমাজের সঙ্গে যে মেলবন্ধন সারা বিশ্ব দেখতে পেরেছে। জাগ্রত তরফ থেকে আমরা শুভ বিজয়ার সাথে সাথে জুবিন গার্গের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আজকে ৩-৪টা কথা আমি বলবো। জাগ্রত দীর্ঘদিন থেকে শ্রমিক কর্মচারীর জন্য লড়াই করে যাচ্ছে, শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করার জন্য লড়াই করে যাচ্ছে, এবং তার মধ্যে বিশেষ যে দাবিগুলো হলো, দাবি নয়, বিশেষ যে অনাদায় প্রাপ্য, তার মধ্যে হলো প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, হাইয়ার পেনশন এবং রিমেনিং পার্ট অফ সার্ভিস। আমাদের দিল্লি হাইকোর্টে আইনি যুদ্ধ দীর্ঘদিন থেকে চলছে এবং বিগত ৩ এপ্রিল ২০২৫ ইংরেজিতে মহামান্য আদালতের আদেশ হয় যে আগামী ২৬ আগস্ট ২০২৫ ইংরেজির ভিতরে পক্ষ প্রতিপক্ষ, পিটিশনার এবং রেসপন্ডেন্ট দুই পক্ষই নিজেদের বক্তব্য লিখিতভাবে জমা করতে হবে এবং তার উপরে যদি কোনো ধরনের অভিযুক্ত বা তার বিরুদ্ধে যদি কোনো জবাব জমা করতে হয়, দুই পক্ষই করতে পারে। অ্যাকর্ডিংলি আমরা কম্পাইলেশন সাবমিট করেছি, কিন্তু আমরা অপেক্ষা করছিলাম রিজয়েন্ডার সাবমিট করার জন্য, কারণ ইতিমধ্যেই ৭ এপ্রিল ২০২৫ ইংরেজিতে অপরাধী লিকুইডেটর দুর্নীতির দায়ে সাসপেন্ড হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে দুর্নীতির দায়ে সাসপেন্ড হওয়ার পরও আদালতে গিয়ে সাসপেনশনের তথ্য গোপন করে কাউন্টার এফিডেভিট সাবমিট করেন। সেই সাবমিশনটা ছিল ২৮ এপ্রিল ২০২৫ ইংরেজি। তো ঠিক সেইভাবে ২৬ জুন ২০২৫ ইংরেজিতে এই সাসপেন্ডেড দুর্নীতিগ্রস্ত লিকুইডেটর গুয়াহাটি আদালতেও কাউন্টার এফিডেভিট সাবমিট করে। আমরা কৌশলগতভাবে ডিসিশন নিয়েছিলাম, যেহেতু সাসপেনশনের তথ্য গোপন করে কোর্টকে বিপদে পরিচালনা করার চেষ্টা করেছে, সেই হেতু আমরা ২৬ আগস্টই সেই তথ্য এবং রিজয়েন্ডার কোর্টের সামনে রাখবো এবং ওই দিনই লিকুইডেটরের উপরে উচিত শাস্তি কোর্টের কাছে দাবি করব। কেননা তথ্য গোপন করে, সাসপেনশনের কথা গোপন করে একটা সাসপেন্ডেড লিকুইডেটর কোনো অবস্থাতেই কাউন্টার এফিডেভিট সাবমিট করতে পারে না এজ পার ল। আশ্চর্যের ব্যাপার দেখুন, ২৬ আগস্ট অনেকগুলো ঘটনা ঘটল। তার আগে আমাদের কেসটাকে ডাইভার্ট করার জন্য আমাদের কিছু না জানিয়েই মিডিয়েশনের জন্য পাঠানো হলো। আমরা তাতে মিডিয়েশনটা আমরা মেনে নেই নাই, আমরা তাতে জয়েন করি নাই, এবং ২৬ তারিখের দিন দেখা গেল যে অ্যাডজর্নমেন্ট চাওয়া হয়েছে লিকুইডেটরের তরফ থেকে। ৩ নম্বর হলো, ওই দিন ফার্স্ট হাফে জাজ কোর্টে আসার পর সেকেন্ড হাফে কোর্টে অ্যাবসেন্ট। ৪ নম্বর হলো, যে জাজের কোর্টে আমাদের কেসটা ছিল ওনার হঠাৎ করে ট্রান্সফার হয়ে যাওয়ার খবর। এবং ৫ নম্বর হলো, ওই ২৬ তারিখে লিকুইডেটর দিল্লি হাইকোর্টে এপিয়ার না হয়ে এনসিএলটি তে গিয়ে এপিয়ার হয়ে আবেদন দাখিল করলো যে আমাকে এই পদ থেকে মুক্তি দেওয়া হোক এবং তার পরিবর্তে অন্য কোনো লিকুইডেটরকে অ্যাপয়েন্টমেন্ট করা হোক। শুধু ২৬ তারিখটাই বেছে নেওয়া হলো কেন? লিকুইডেটরের সাসপেন্ড হয়েছে ৭ এপ্রিল, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টের ২৬ তারিখ, যেদিন দিল্লি হাইকোর্টে কেস
ফাইনাল হিয়ারিং হবে সেই দিনই লিকুইডেটর, এই সাসপেন্ডেড লিকুইডেটর এনসিএলটিতে গিয়ে বলছে আমি আর এই দায়িত্ব নিতে পারবো না। 5-6 মাস কাটিয়ে দেওয়ার পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আবেদন দাখিল করল এবং এনসিএলটিও তা মেনে নিলেন। যদি 26 আগস্ট দিল্লি হাইকোর্টে ওরা অ্যাটেন্ড করত তাহলে কিন্তু ইতিহাস তৈরি হতো। কোর্টকে মিসগাইড করার জন্য, সাসপেনশনের কথা গোপন করার জন্য, সাসপেন্ড হয়ে যাওয়ার পর কাউন্টার এফিডেভিট সাবমিট করার জন্য কঠোর শাস্তির সম্মুখীন হতে হতো। তাই চালাকি করে এই 26 তারিখ দিনেই এনসিএলটিতে গিয়ে বলা হলো যে আমাকে অব্যাহতি দেওয়া হোক। তার আগে অব্যাহতি চাওয়া হলো না কেন? দুইবার ভোটাভুটি করানো হয়েছে এবং প্রতিবারই ভোটে দেখা যায় লিকুইডেটরের পক্ষে ভোট চলে যায়, কারণ সরকার, কন্ট্রাক্টর এরা ভোটে অ্যাবসেন্ট থাকে, কোনো সময় ব্যাংক অ্যাবসেন্ট থাকে, 66% আসে না। তারপরে লিকুইডেটর ডাইরেকশন দিয়ে দেয় যে যেহেতু ভোটে 66% আসে নাই সেহেতু আমি দায়িত্ব চালিয়ে যাব। আপনারা দেখেছেন এইসব। এখন কথা হলো, আমরা গত 23 সেপ্টেম্বর আর্লি হিয়ারিং এর একটা পিটিশন জমা করেছি। যে রিজয়েন্ডারটা আমরা 26 তারিখ জমা করতে পারি নাই কোর্টের মধ্যে সোজাসুজি ভাবে, সেই রিজয়েন্ডারটা আমরা পরে জমা করেছিলাম এবং আমরা কোর্টকে বলেছিলাম যে এদের নোটিশ দিন, এরা যাতে ওই দিন কোর্টে এপিয়ার হয়। দেখা গেল 23 সেপ্টেম্বর সরকার এবং লিকুইডেটর আবার অ্যাবসেন্ট। আমাদের কোনো লোকসান হয় নাই। আমাদের নতুন পিটিশনটা এলাও হয়ে গেছে, নোটিশ ইস্যু হয়ে গেছে এবং এটা আমাদের পিটিশনটা রেকর্ডে এসে গেছে, প্রমাণিত হয়ে গেছে যে এই লিকুইডেটর তথ্য গোপন করে সাসপেনশনের কথা কোর্টকে না জানিয়ে এফিডেভিট সাবমিট করেছে। এবার দেখুন গৌহাটি হাইকোর্টেও সেম, লিকুইডেটর সাসপেন্ড হয়েছে, তারপর এফিডেভিট সাবমিট করেছে, কিন্তু লিকুইডেটরের যে সাসপেন্ড হয়ে গেছে সে কথা ওরা লিকুইডেটর এফিডেভিটে দেখায় নাই, সেটাকে গোপন রেখেছে। তাহলে পিটিশনার যারা আছেন এরা কি অ্যাকশন নিয়েছেন? তারা কি কোর্টের সামনে শাস্তি দাবি করেছেন? জনতা সেটা জানতে চায়। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, দেখুন এই যে সাসপেন্ডেড লিকুইডেটর, দুর্নীতিগ্রস্ত লিকুইডেটর যেতে যেতেও সবার অধিকারকে ধ্বংস করে যাওয়ার চেষ্টা করেছে। যার দায়িত্বকালে 131 জন শ্রমিক অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায় অকালে মৃত্যুবরণ করেছেন, তাদের বিরুদ্ধে কোর্টকে বলেছে যে 120 কোটি টাকা আমি দেব, ব্যাংক থেকে টাকা ঘুরিয়ে এনে দেব এবং শ্রমিকের কাছ থেকে যে টাকা আমি দিয়েছিলাম সেটা ঘুরিয়ে নিয়ে প্রভিডেন্ট ফান্ডের 120 কোটি টাকা দেব। এখানে একটা মজার কথা, পিটিশনারও বলছে 2/5/2019 কাট অফ ডেট এবং লিকুইডেটরও বলছে 2/5/2019 কাট অফ ডেট। আমরা যেখানে বলছি অ্যাকচুয়াল ডেট অফ রিটায়ারমেন্ট ধরে হিসাব করতে হবে সমস্ত কিছুর, শুধু পিএফ নয়, গ্র্যাচুইটি, পেনশন, স্যালারি এবং রিমেইনিং পার্ট অফ সার্ভিস। কিন্তু গৌহাটি হাইকোর্টে শুধু পিএফ ধরে 2/5/2019 করা হলো কেন? তার মানে যদি লিকুইডেটর হেরে যায় তাহলেও 2/5/2019, যদি লিকুইডেটর জিতে যায় তাহলেও 2/5/2019। এবং এটা যেন একদম মিলিজুলি একটা খুব চিন্তা ভাবনা করে সুন্দরভাবে প্ল্যানিং করে একটা কেস দেওয়া হয়েছে দেখানোর জন্য আসলে কিন্তু দিস ইজ দি প্ল্যান বোথ অর্গানাইজড বাই দি পিটিশনার অ্যান্ড রেসপন্ডেন্ট। যাই হোক, তার আগে দেখেছেন এসসিসি মিটিং এ লিকুইডেটর প্রস্তাব আনলো যে প্রভিডেন্ট ফান্ডের টাকা শ্রমিকের টাকা থেকে কেটে নিয়ে আমরা দেব। আর যিনি প্রতিনিধি ছিলেন, যিনি জীবনেও কোনোদিন কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন নাই, উনি বললেন টাকা কেটে না নিতে পারলে পিএফ এর সঙ্গে অ্যাডজাস্ট করে দাও। এত বড় অন্যায় হওয়ার পরও আজ পর্যন্ত কোনো ধরনের অনুশোচনা, কোনো ধরনের প্রতিবাদ সেই দালালদের মুখ থেকে আমরা শুনি নাই। এখন যদি গৌহাটি হাইকোর্টের সেই কেসটা যদি অ্যাডমিট হয়ে যায়, পয়সা কেটে নিয়ে জমা দেবে, তাহলে কিন্তু সকলের বিপদ ঘনিয়ে আসছে। এর জন্যই আজকের এই ভিডিওতে আমি জানাতে চাই যে আপনারা হুঁশিয়ার থাকুন। যারা আগে বলতো কোনো টাকা কড়ি লাগবে না, কেস এমনিতেই চালানো যায়, এখন মালিক না থাকায় এরা চাঁদা তুলছে। চাঁদা মানে কি? লাখ লাখ টাকা এখন ওরা উঠিয়ে নিচ্ছে। হিসাবে আমরা দেখেছি অনেক লাখ টাকা ওরা চাঁদা তুলে নিয়েছে।
অথচ সমস্ত কিছু অশ্বডিম্ব। আমরা একথা বলতে চাই যে এদেরকে প্রশ্ন করুন, 2/5/2000 কেন করা হলো? কেন শ্রমিকের টাকা কেটে নিয়ে পিএফ দেওয়া হবে? তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা কিন্তু সমস্তভাবে তৈরি আছি। সুদে আসলে কড়ায় গন্ডায় হিসাব করে সমস্ত টাকা আদায় করার জন্য আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে প্রস্তুত আছি। কোনো কম্প্রোমাইজ নেই। একবার আমাদের মিডিয়েশনে ডাকা হয়েছে, আবারও ডাকা হতে পারে। আচ্ছা, যদি মিডিয়েশনে ডাকা হয় তাহলে যে 499 লক্ষ টাকা পিএফ এর টাকার ক্লেম পিএফ ডিপার্টমেন্ট সাবমিট করেছে, সেটার উপরে অ্যাজ অন অ্যাকচুয়াল ডেট অফ রিটায়ারমেন্ট ধরে হিসাব চাইবো আমরা। আর আমাদের হিসাবটা গন্ডি থাকবে বেনিফিশিয়ারি লিস্টের মধ্যে। কেউ কেউ বলছেন যে বেনিফিশিয়ারি লিস্ট ফিস কিছু নেই, যা হবে সবার জন্য হবে। স্বপ্নেও এই ধরনের কথা চিন্তা করবেন না। দেশে ভুরি ভুরি কেস আছে যে বেনিফিশিয়ারি লিস্টের উপরে ডিসকাশন হয়ে একবার ফাইনাল হয়ে যাওয়ার পর আর কোনোদিন কোনো টাকা কাউকে সরকার দেয় নাই, এবং প্রতিবারই বলেছে যে ওই কেসে আপনারা থাকলেন না কেন। এই প্রশ্নগুলো আসবে। আশ্চর্যের ব্যাপার, কিছু লোক এই অন্যায়কে সাপোর্ট করে ওদেরকে লক্ষ লক্ষ টাকা চাঁদা তোলার জন্য সাহায্য করছেন। কার বিরুদ্ধে করছেন? নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। আমরা তো লড়াই করে যাচ্ছি, আমরা দাঁড়িয়ে আছি সুদের বিরুদ্ধে। আমাদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। পৃথিবীতে যতই সংগ্রাম হয়েছে, যারাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে কুৎসা রটানো হয়েছে, অত্যাচার করা হয়েছে, তাদেরকে হেনস্থা করার জন্য নানা ফন্দি করা হয়েছে। আজও হচ্ছে, আগামীতেও হবে। কিন্তু যারা ন্যায়ের জন্য সুদের বিরুদ্ধে দাঁড়ায় তারা কখনো মাথা নত করতে পারে না। সেটা অনেকবার প্রমাণ হয়েছে। আমরাও করব না। আমরা যদি কোনোদিন মিডিয়েশনে বসি তাহলে আমাদের গণ্ডির ভিতরে শুধুমাত্র বেনিফিশিয়ারি লিস্ট নিয়ে বসব, এবং তারপরে যদি বাকিদের কোনো ক্ষতি হয় সেটা কিন্তু নিজেরাই, যারা করেছেন তারাই দেবে নেবেন, কিভাবে বাঁচবেন। কারণ আমরা বারবার না করার পরও দেখবেন আপনারা হাইয়ার পেনশনের সময় জিরো ব্যালেন্স সই করিয়ে নিয়েছে কিছু দালালরা। আর আমরা যখন কোনো ফাইনাল স্টেজে কোনো সাফল্যতায় পৌঁছি তখনই দেখবেন একটা সার্কুলার দিয়ে বলে এটা আমরা করেছি। আপনারা দেখেছেন গ্র্যাচুইটির সময় 4% বলতে বলতে আমরা যখন 4% প্লাস 2,91,00,000 টাকার ডিমান্ড ফাইনাল করলাম, সরকার মেনে নিল। তখন ওরা আরেকটা ভিডিও দিয়ে, ওই দালালটা ভিডিও দিয়ে বলল এটা ও করেছে। কিন্তু আর আগে ভিডিও দিয়ে বলেছে আমরা 4% মেনে নিয়েছি, বিহুর আগে টাকা দিয়ে দেওয়া হবে। এই দালাল 499,00,000 টাকার ক্লেম প্রভিডেন্ট ফান্ডের জমা হওয়ার পর 120 কোটি টাকা নিয়ে নেবে বলে প্রচার করেছিল, ভিডিওতে আছে, এবং বলেছিল পিএফ এর নাকি ইন্টারেস্ট 8.25, 8.5 এইসব ইত্যাদি ইত্যাদি। মিলিয়ে নেবেন আমাদের কথা। আমরা কিন্তু পিএফ এর ইন্টারেস্ট 12% কম্পাউন্ড রেটে নেব, এবং সেটা অ্যাজ অন অ্যাকচুয়াল ডেট অফ রিটায়ারমেন্ট পর্যন্ত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। হাইয়ার পেনশনের ক্ষেত্রেও ওরা বলেছে 3-4 জন লোক পাবে, শুধু বাকিরা কেউ পাবেন না। আমরা বলছি হাইয়ার পেনশন সবাই পাওয়ার জন্য আমরা লড়াই করে যাচ্ছি। হ্যাঁ, যাদের জিরো ব্যালেন্স আছে এদের জন্য কিন্তু নিজের পকেট থেকে টাকা দিয়ে নিতে হবে। আর যাদের ব্যালেন্স দেখিয়ে হাইয়ার পেনশন অ্যাপ্লাই করানো হয়েছে আমরা সেটার উপরে কাজ করে যাচ্ছি। আমাদের যে প্রাপ্য টাকা সেটাকে ডাইভার্ট করে হাইয়ার পেনশন করার জন্য দেখা যাক। এরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে হাইয়ার পেনশন না হয়। আমাদের কাছে একদম সঠিক খবর আছে, এরা দালাল পাঠিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে নানা ধরনের কুযুক্তি দিচ্ছে যাতে হাইয়ার পেনশন না হয়। যেভাবে ওরা 4% গ্র্যাচুইটি মেনে নিয়েছিল, এইটাও না হওয়ার জন্য ওরা মেনে নিয়েছে। আমাদের কাছে খবর আছে, আমরা সঠিক সময়ে এইসব প্রকাশ করব। তবে যতই যা করো, তোমাদের মালিক
অনেক চেষ্টা করেও 5 মাস লড়াই করেছে এই রশি পাট্টায় থাকার জন্য, বাধ্য হয়ে শেষমেশ যেতে হয়েছে। তার জন্য আমরা কি কি করেছি আমরা জানি, এবং আরো বিশদভাবে শাস্তি প্রদান করার জন্য, 2টা রাষ্ট্রীয় শিল্পকে ধ্বংস করার জন্য, 131 জন শ্রমিকের জীবন কেড়ে নেওয়ার জন্য যে ধরনের বিচার দরকার সেই বিচার আমরা সঠিক জায়গায় চেয়েছি এবং ইনকোয়ারি স্টার্ট হয়ে গেছে। এই দুর্নীতিপরায়ণ লিকুইডেটরের সঙ্গে কারা কারা যুক্ত আছে সেটাও একদিন বেরিয়ে আসবে তদন্তের মধ্যে দিয়ে। আশা করি আমরা এক না একদিন বিচার পাব। তবে এটা ঠিক, আমাদের লড়াই আমরা শেষ না হওয়া পর্যন্ত, শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব এবং আমরা জিতব এই বিশ্বাস রাখি। কারণ এই লড়াই শুধু শ্রমিক কর্মচারীর লড়াই নয়, এই লড়াই তার পরিবার, সন্তান সন্ততির লড়াই। এই লড়াই ন্যায্য দাবি আদায়ের লড়াই। এটা কোনো দান দক্ষিণা ভিক্ষার লড়াই নয়, অধিকার আদায়ের লড়াই। শরীরের রক্ত জল করে, কর্মজীবনের মাথার ঘাম পায়ে ফেলে যে আয় আমরা করেছি, যে উপার্জন আমরা করেছি, সেটাকে ঠকিয়ে আমাদের পেটে লাথি মারার চক্রান্তের বিরুদ্ধে লড়াই। সে লড়াই কখনো আমরা ছেড়ে দিতে পারি না। তাই সবাইকে বলছি, সতর্ক থাকুন। আগামীতে আমরা আরো বৃহত্তর অ্যাকশনে যাব এবং সেই অ্যাকশনের মধ্যে হাইয়ার পেনশন আছে, প্রভিডেন্ট ফান্ড আছে এবং আদালতের যেসব দাবি আছে সেটা তো থাকবেই। আপনাদের সহযোগিতা আমরা চাই। ন্যায় যুদ্ধে আপনারা সামিল হয়ে এই ন্যায় যুদ্ধকে জয়ী করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই। জয় হবেই এই বিশ্বাস রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ।